সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি, তাই না? আর বৃহস্পতির কথা ভাবলেই যে ছবিটা আমাদের সবার চোখে ভেসে ওঠে সেটা হলো এর গায়ের ওপর ওই বিশাল লাল দাগটা। ওটা কিন্তু শুধু একটা দাগ নয়, ওটা আসলে একটা ভয়ঙ্কর ঝড়। এমন এক ঝড় যা বিজ্ঞানীদের শত শত বছর ধরে ভাবিয়ে তুলেছে। তো চলুন আজ এই মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। এর সাইজটা ঠিক কতটা বড় সেটা কল্পনা করাও কিন্তু বেশ কঠিন। মানে এই ঝড়টা এতটাই বিশাল যে এর ভেতরে আমাদের আস্ত একটা পৃথিবীকে পুড়ে দেওয়া যাবে অনায়াসে। আর এটা কিন্তু কোনো সাধারণ ঝড়ও নয় যা কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর থেমে যায়। না, একদমই না। এই ঝড়টা চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে, একটানা। একটু তুলনা করা যাক। কেমন? আমাদের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হারিকেনগুলো বড়জোর কয়েক সপ্তাহ টেকে তারপর মিলিয়ে যায়। কিন্তু বৃহস্পতির এই লাল ঝড়, এটা চলছে অন্তত ৩৫০ বছর ধরে। তাহলে আসল প্রশ্নটা তো এখানেই আসে, তাই না? কেন? কি এমন আছে এই ঝড়ে যে এটা থামার নামই নিচ্ছে না? এটা কি অমর? এই ঝড়টার সবচেয়ে অবাক করা বিষয়টাই হলো এর টিকে থাকার ক্ষমতা। মানে যুগ যুগ ধরে এটা চলছে। আর এখানে কিন্তু লুকিয়ে আছে আসল রহস্যটা। ভাবা যায়, আমাদের পৃথিবীর চেয়েও বড় এই ঝড়টা প্রথম দেখা গিয়েছিল সম্ভবত ১৬৬৫ সালে, মানে প্রায় ৪০০ বছর আগে। এটা একটা হাই প্রেশার সিস্টেম। তার মানে হলো এর ঘোরার দিকটা আমাদের পৃথিবীর হারিকেনের ঠিক উল্টো। আর বাতাসের গতি শুনলে অবাক হতে হয়, ঘণ্টায় প্রায় ৪৩২ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। তো এবার আসল বৈজ্ঞানিক ধাঁধাটার দিকে আসা যাক। প্রশ্নটা খুব সহজ, কেন এই ঝড়টা আর সব ঝড়ের মতো মিলিয়ে গেল না? দেখুন, ফিজিক্সের নিয়মকানুন যা বলে তাতে তো এই ঝড়ের অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কই, তা তো হয়নি। তাহলে আসল প্রশ্নটা হলো, এটা টিকে আছে কিভাবে? সাধারণত যে কোনো ঝড় কিন্তু ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। যেমন ধরুন, ঝড়ের ভেতরের যে তোলপাড় মানে টার্বুলেন্স, সেটা শক্তি কমিয়ে দেয়। আবার তাপ বিকিরণ করেও শক্তি কমে যায়। চারপাশের বাতাসের সাথে ঘর্ষণ তো আছেই। আমাদের পৃথিবীতে ঝড়গুলো যেমন মাটির ওপর আছড়ে পড়লেই দুর্বল হয়ে যায়। আচ্ছা, মানলাম বৃহস্পতিতে কোনো মাটি নেই, কিন্তু বাকি কারণগুলো তো সেখানেও কাজ করার কথা। তাহলে কিভাবে এই ঝড়টা এত শক্তি পাচ্ছে? একটা পুরনো থিওরি ছিল জানেন। ভাবা হতো যে এই বিশাল ঝড়টা আসলে একটা রাক্ষসের মতো, আশপাশের ছোট ছোট ঝড়গুলোকে গিলে ফেলে, মানে খেয়ে ফেলে আর কি, আর তাতে নিজের শক্তি বাড়ায়। কিন্তু ডক্টর ফিলিপ মার্কাসের মতো বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন যে ওই খাবার ঝড়টাকে এত লম্বা সময় ধরে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্টই না। তার মানে রহস্যটা আরও জটিল। তাহলে এর আসল শক্তির উৎসটা কি? মনে হচ্ছে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত সে গোপন ইঞ্জিনটার খোঁজ পেয়েই গেছেন। আর এর উত্তরটা কিন্তু ঝড়ের পাশাপাশি ঘোড়ার মধ্যে লুকিয়েছিল না। উত্তরটা লুকিয়েছিল এক অনদেখা, এক গোপন ডাইমেনশনে। এই গোপন মাত্রাটা হল ভার্টিক্যাল ফ্লো, মানে গ্যাসের ওপর নিচ চলাচল। আগে বিজ্ঞানীরা এটাকে তেমন পাত্তাই দেননি, কারণ ঝড়ের যে ভয়ঙ্কর পাশাপাশি গতি, তার তুলনায় এই ওপর নিচ মুভমেন্টটা ছিল খুবই সামান্য, খুবই দুর্বল। কিন্তু মজার ব্যাপার হলো, এই দুর্বল প্রবাহটাই ছিল আসল চাবিকাঠি। ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যখনই ঝড়ের ঘূর্ণিটা একটু দুর্বল হতে শুরু করে, ঠিক তখনই এই ভার্টিক্যাল ফ্লো তার খেলা দেখায়। এটা ওপর থেকে গরম গ্যাস আর নিচ থেকে ঠান্ডা গ্যাসকে ঝড়ের সেন্টারের দিকে টেনে আনে। আর এই প্রক্রিয়া ঝড়ের যে শক্তিটা কমে গিয়েছিল সেটা আবার পূরণ হয়ে যায়। অনেকটা একটা অটোমেটিক রিচার্জ সিস্টেমের মতো, তাই না? আর এই প্রক্রিয়াটা যে কতটা শক্তিশালী তার প্রমাণ আমরা পেয়েছি নাসার জুনো স্পেসক্রাফটের কাছ থেকে। জুনোর পাঠানো ডেটা দেখে তো বিজ্ঞানীরা অবাক। এই ঝড়টা শুধু ওপর নয়, বৃহস্পতির অ্যাটমসফিয়ারের প্রায় ৫০০ কিলোমিটার গভীর পর্যন্ত ছড়িয়ে আছে। ভাবুন তো, এত গভীর একটা ঝড়ের ওপর নিচ প্রবাহ কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটল যা দেখে বিজ্ঞানীদের মনে হয়েছিল এই অমর ঝড়েরও বোধহয় এবার বিদায় নেওয়ার সময় এসে গেছে। সালটা ছিল ২০১৯। জ্যোতির্বিজ্ঞানীরা হঠাৎ খেয়াল করলেন ঝড়ের ধার থেকে বড় বড় লাল রঙের চাকতি বা ফ্লেক খসে খসে পড়ছে। দেখে মনে হচ্ছিল ঝড়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা বেশ চিন্তায় পড়ে গেলেন।
জিওফিজিক্যাল রিসার্চ জার্নালের একটা পেপারে তো বলাই হলো যে এই ঘটনাটা ঝড়ের অস্তিত্বের জন্যেই একটা বড় হুমকি। সবার মনে হচ্ছিল হয়তো আমরা চোখের সামনেই এর শেষটা দেখতে চলেছি। কিন্তু এরপর যা দেখা গেল তা ছিল আরও অনেক বেশি অবাক করার মতো। দেখা গেল এই যে ছোট ছোট ঝড়গুলো এসে ধাক্কা মারছে, এগুলো আসলে ঝড়টাকে দুর্বল করছে না, বরং উল্টে শক্তি জুগিয়ে যাচ্ছে। মানে এই সংঘর্ষগুলো গ্রেট রেড স্পটকে শেষ করে দেওয়ার বদলে এর আয়ু আরও বাড়িয়ে দিচ্ছে। ভাবা যায়, যা দেখতে ছিল ধ্বংসাত্মক সেটাই আসলে এর বেঁচে থাকার রসদ। তো এই গ্রেট রেড স্পটের রহস্য সমাধান কিন্তু শুধু বৃহস্পতিকে চেনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা মহাবিশ্বের আরও অনেক কিছু বোঝার জন্য আমাদের সামনে নতুন দরজা খুলে দিয়েছে। এর গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, এটা আমাদের পৃথিবীর সমুদ্রের গভীরে বছরের পর বছর ধরে চলতে থাকা ঘূর্ণি বা এডিগুলোকে বুঝতে সাহায্য করে। এই এডিগুলো কিন্তু সামুদ্রিক ইকোসিস্টেমের জন্য খুবই জরুরি। শুধু তাই নয়, বিজ্ঞানীরা মনে করেন যে মহাবিশ্বে নতুন নক্ষত্র আর গ্রহ তৈরির পেছনেও এই ধরনের লম্বা সময় ধরে চলা ঘূর্ণির একটা বড় ভূমিকা থাকতে পারে। তবে একটা ব্যাপার কিন্তু সত্যি, গত প্রায় ১৫০ বছরে এই গ্রেট রেড স্পটটা আকারে প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা ছোট হয়ে আসছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আমরা কি তাহলে শেষের শুরুটা দেখছি, নাকি এটা এই মহাজাগতিক ঝড়েরই একটা নতুন পর্ব, যাকে আমরা কেবল বুঝতে শুরু করেছি? এর উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।